আপনারা অনেকেই তো আমার কাছে দেখতে চান যে আপু জাপানের বাসাবাড়ি ভিতরকার কেমন হয়, ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখাও। আমার বাসার ভিতরটা তো আপনাদেরকে অনেকবারই ঘুরে দেখাইছি। চলেন আজকে আপনাদেরকে একেবারে ব্র্যান্ড নিউ একটা বাসা দেখাই। টোকিও থেকে প্রায় 2-2.5 ঘন্টা দূরে একটা সিটিতে আজকে আমরা যাচ্ছি একটা নতুন বাড়ি দেখতে, যেটা বিক্রি হবে এবং এটারই ভিতরকার ইন্টেরিয়রটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। এরা দুইজন মিলা মোবাইলের মধ্যে খেলা দেখতেছে, ব্রাজিলের খেলা হয় আর কি ব্রাজিল জানি ঠকে, ব্রাজিল জানি ঠকে। কি রে সাফওয়ান, তোমার পাপা শিখাই দিছে এরকম বলতে? ব্রাজিল জানি ঠকে, ব্রাজিল জানি ঠকে। মানুষের ঠকে করলে নিজেই ঠকে হয়ে যাবা। ন্যাচারালি ওর ভিতরে আর্জেন্টিনার একটা ভাব আছে, হ্যাঁ এই কারণে ওর এরকম আছে। নতুন একটা বাড়ি কেনার আগে সবাই কিন্তু মোটামুটি 4-5টা বা আরও বেশি বাড়ি ঘুরে ঘুরে দেখে, তারপরে বিচার বিশ্লেষণ করে কোনটা নেওয়া যায় সবকিছু চিন্তা ভাবনা করে তারপর একটা ডিসিশন নেয়। তো আজকেও আমরা যে বাসাটা আসছি, একটা আপু এই বাসাটা কিনতে চাচ্ছে। আমাদের নিজেদের বাড়ি কেনা থেকে শুরু করে আরো 3-4টা ভাইয়ের বাড়ি কেনার সময় সাফানের বাবা পাশে থাকার কারণে তার একটা ভালো আইডিয়া আছে বাড়ির ব্যাপারে, যে কোন ধরনের মেটেরিয়াল দিয়ে বাড়ি তৈরি করা হয়েছে, এগুলো ঠিক আছে কিনা, কোয়ালিটি কেমন। তো ওইটাই দেখার জন্যই আপু তাকে যেতে বলছিল যে ভাই একটু চেক করে দেখেন সব ঠিকঠাক আছে কিনা। হায় হায়, আমার জামাই ঢুকছে কই? তুমি কই ঢুকছো? শুনো, উপরে দিয়ে তো সব চল্লা মাল্লা সুন্দর করে লাগা রাখে, ভিতরে আসলে কাহিনী কি, ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। ভিতরে যাওয়ার জাপানের বাসার প্রত্যেকটা সিস্টেম আছে। আমি ওর ফ্লোর ভিতরে কাঠ এখান দিয়ে দেখলে কি কাঠ ব্যবহার করছে, কাঠটা কি, এগুলো সব বোঝা যায়। মানে বাসার যে কি 16 কাঠ দিয়ে বানাইছে, কেরোসিন কাঠ দিয়ে বানাইছে, না এটা কি ভালো কাঠ দিয়ে বানাইছে, এগুলো এখন চেক করতেছে আর কি না। হ্যাঁ রে, টোকিওর বাইরের বাড়িগুলোর একটা ভালো দিক হচ্ছে এখানে খুব সুন্দর একটু জায়গাওয়ালা গার্ডেন থাকে, যেটা হচ্ছে টোকিওতে পাওয়া যায় না। আমাদের এখানে গার্ডেন বড় হয় না, অল্প একটু থাকে পিছনে আর কি। আর এখানে দেখেন ব্যাকইয়ার্ডটা কত বড়, কি সুন্দর, অনেকখানি জায়গা। দোলনা দেওয়া যাবে, এই দেওয়া যাবে, ওই দেওয়া যাবে, চারিদিকে গাছ লাগায়, মাঝখানে টেবিল দেওয়া যাবে। মানে টোকিওর বাইরে যদি আপনি বাসা কিনেন, এইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগে প্লাস পয়েন্ট। মাইনাস অনেক কিছু আছে, কিন্তু প্লাসের ভিতরে এটা যে আপনি একটা গার্ডেন পাবেন খুব সুন্দর। পছন্দ হয়েছে বাসা? হ্যাঁ, সুন্দর বাসা, খোলামেলা, মানে রোদ আছে আর কি। হ্যাঁ, জাপানের বাড়িঘরগুলো সবই অলমোস্ট একই রকম। মানে নিচতলাটায় থাকবে হচ্ছে লিভিং এর সাথে কোনো কোনো বাড়িতে এরকম ছোট্ট একটা জাপানি স্টাইলের একটা রুম থাকে, যে মাদুর মাদুর দেখা যাচ্ছে, এটাই হচ্ছে তাতামি বলে এটাকে। এই তাতামি ফ্লোরের একটা ছোট রুম থাকে, কোনো কোনো বাড়িতে থাকে না, যেমন আমাদের বাড়িতে নেই। আর উপরতলায় থাকে হচ্ছে মূলত বেডরুমগুলো। নর্মালি নিচতলায় থাকে হচ্ছে কিচেন, তারপরে বাথরুম আর একটা টয়লেট, আর উপরতলায় আর একটা টয়লেট থাকে, আর সেই সাথে থাকে বেডরুমগুলো। নতুন বাড়ি যতগুলোই হচ্ছে এখনকার বাড়িগুলোর রুম অত বেশি বড় বড় পাওয়া যায় না, মানে রুমগুলো একটু ছোট ছোটই হয়, কারণ স্বাভাবিক বাড়ির দাম বেড়ে গেছে, জায়গার দাম বেড়ে গেছে, সো বাড়ি একটু ছোট ছোট করেই বানায় এখন। এই বাসাটার এই যে রুমটা, এই রুমটা আবার বেশ বড়, মানে এটাকে একটা রুম বলা যায় না, 2টা রুম বলা যায়, বাট 2 রুমের মাঝখানে পার্টিশন নাই, এরকম একটা গেট আছে। ঢুকেই যে এই পোর্শনটা, এটা হচ্ছে এখানে একটা ওয়াক ইন ক্লোজেট আছে, আর এই রুমের সাথে বেশ বড় একটা বারান্দাও আছে। এই বাড়ির বারান্দাটা আমার অনেক ভালো লাগছে, দেখেন কত বড়, এখানে কি সুন্দর গার্ডেনিং করা যাবে, আর চাইলে উপরে রুফও দেয়া যাবে। আর এই ভিতরকার 2টা রুমের মাঝে যেহেতু পার্টিশন নাই, এটার একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে এসি একটা লাগালে বেশ পাওয়ারফুল একটা এসি লাগাইতে হবে, কারণ গরমের সময় তো এসি ছাড়া থাকা যায় না, জাপানে প্রচন্ড গরম পড়ে। যাই হোক, সব দেখে শুনে একটা ডিসিশন নিতে হয়, কারণ কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট, হুট করে ডিসিশন নেওয়া যায় না। তো যাই হোক, কতগুলো বাড়িঘর দেখে তারপর হচ্ছে ফাইনালি হয়তো বাপু ডিসাইড করবে সে বাড়ি নিবে কিনা। কেমন লাগলো জাপানের বাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা 3 মা মেয়ে আজকে যে ম্যাচিং আউটফিট পরেছি, এটা হচ্ছে ড্রিম ফ্যাশন থেকে নেওয়া। ফ্যাব্রিকটা 100% কটন, খুবই কমফোর্টেবল, আর এগুলো কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি করা, সুন্দর সুন্দর হার্ট শেপ। নাকি খালি একটা ড্রেস পরাইলেই হয়েছে ব্যাস। ওই দিন বাসায় যাওয়ার আগ পর্যন্ত ওই ড্রেসের অবস্থা এমন কাহিল বানায়, কি অবস্থা করছে। কি লাগাইছে তোমার ড্রেসে? দেখো তো আমাদের ড্রেস, দেখো তো, আর তোমার ড্রেস দেখো কি করছো। আমরা বাইরে বেড়াইতে এসে সাথে করে আমাকে ওই যে কুকারেও নিয়ে আসছি। প্যাট অ্যানিমাল থাকে হচ্ছে মানুষেরই, বিড়াল কুকুর। হ্যাঁ, আর সানার পেট অ্যানিমাল হচ্ছে যে এটার বাইরে নিয়ে আসার কারণ হচ্ছে আমরা সেই সকালবেলা বাইরে হচ্ছে, আবার রাতে যাব, সারাদিন ওদেরকে খাইতে না দিলে সমস্যা, জন্য ওদের খাবার সাথে করে নিয়ে আসছি। একটু পর পর ওদের পাতা বের করে দেওয়া লাগে, ওরা একটু পর পর পাতাটা খায়। একবারে সমস্যা হয়েছে কি আর কথা একটা কালি তাই তো। হায় হায়, পোকা, এ পোকা, 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 বক্সের এই নিচে পাতাটা রাখো। পোকাকে খাইতে দাও না। পোকা খাও পোকা খাও। হাই, পোকাকে ডেকে দিছো। পোকা একটু ওটা ভিতরে ঢুকাই দাও, পাতাটা সুন্দর করে দাও না। পাতাটা একটু সিরা দিই। দাও, দুই ভাগ করে দুই পাশ দিয়ে দাও। হ্যাঁ, নইলে হেরা ই করতে পারবে না। এই যে তোমরা এখান থেকে আয়া খাইবা। হ্যাঁ, পোকা, 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 কি হয়েছে পোকা? হায় হায় রে, পোকা নিছো কে? এখন পোকা দাও আমারে। সানায়া পাতা এখন কি হবে? ওর পাতা তো শেষ হয়ে গেল খাবার। হ্যাঁ,
এই আর একজন পোকার পাগল হয়ে গেছে। হ্যাঁ দেখো না উঠে গেছে পোকার নিজে এক কাছে। পোকা, হ্যাঁ পোকার দিকে ঢুকছে। এই বেটা, এই পোকা, আসো এই যে আমার পোকা দেখো। পোকা। সেই সকালে বের হয়েছে, আমাদের খিদা লেগে গেছে, লাঞ্চ করব আমরা ইবাদা ফুড প্যালেসে। এই কারণে আমরা ভাবলাম মাসের বাজারটা আমরা গুনমা হালাল ফুডের এখান থেকেই করে যাই। আর গেট দিয়ে ঢুকতে না ঢুকতে সানায় আমাদের শুকনার উপরে আচার খেয়ে পড়ে গেছে, আল্লাহ জানে কি জন্য। ঢুকেই দেখি এখানে একেবারে পাকিস্তানি আমের প্যাকেট দেখা যাচ্ছিল। আর এই আমটা এত মজা, এত মিষ্টি হয় যে প্রত্যেক বছর আমরা অন্তত এক প্যাকেট কিনে খাই। আগে 4,500 ছিল, এরপর আস্তে আস্তে দাম বাড়তে বাড়তে 5,500, এখন এটার দাম হয়েছে 6,500। তবে দাম বেশি হলেও জিনিসটা খেতে এতই মজা, এতই মিষ্টি যে মনে হয় যে না, পয়সা উসুল। যেহেতু আমরা আগে থেকে প্ল্যান করে আসি আমরা কি কিনবো, কি কি লাগবে, বাজারের লিস্ট করা থাকে, তাই বাজার করতে খুব একটা সময় লাগে না। আমি এখান থেকে কিছু ফ্রোজেন স্ন্যাক্স নিছি, তারপর এখান থেকে আমি এই মিষ্টিটা নিছি। এটা আমি চিন্তা করছিলাম নিব, খুব টেস্টি লাগছিল দেখে। আর যেহেতু দোকানে আসছি তাই ভাবছি আমাদের রেগুলার ব্যবহার করার যেসব হলুদ, মরিচ, ধনে গুঁড়া পাউডার, এগুলো এখান থেকে একবারে নিয়ে যাই, পরে আবার আমার শিপিং চার্জ দেওয়া লাগবে না। তো এখান থেকে আমি পাউডারগুলো নিয়ে নিলাম। আর বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আপনারা একেবারে ফ্রেশ সবজি পাবেন। এখন তো সামার, তো অনেক রকম ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে। যেমন হচ্ছে আমি লাল শাক নিছি, তারপরে কলমি শাক পাইছি, কলমি শাক নিছি, তারপরে হচ্ছে লাউ শাকও ছিল। সাবানা বলছিল লাউ শাকও নেই, কিন্তু এক লাল শাক আর কলমি শাক এই নিয়ে খেতে খেতেই দেখা যাবে যে লাউ শাক নষ্ট হয়ে যাবে, তাই খালি খালি কতগুলো নেই নাই, এই কয়টাই নিয়েছিলাম। আর আমার জন্য নিয়েছিলাম, পরে আমি সংঘার জন্য আবার এক্সট্রা কয়েকটা নিয়ে নিয়েছিলাম। ও বলছিল আপু আপনি গেলে আমার জন্য নিয়ে নিন। আরও ছিল ওই যে ধনে পাতা, তারপরে কাঁচা কলা, তারপরে সজনে ডাঁটা, ভাবা যায় সজনে ডাঁটা পর্যন্ত এখানে আছে। আর এই সব তো আসলে নর্মাল জাপানের সুপার শপে পাওয়া যায় না, শুধুমাত্র এই হালাল সবগুলোতেই পাওয়া যায় এই সামারের সময়ে। তারপরে নিয়ে নিলাম ড্রাই কেক, এটা আমার সানায় খুব পছন্দ করে। আর সুহানা এত পরিমাণ মোয়ার ফ্যান হয়ে গেছে, আমি তো প্রথম প্রথম দিছিলাম যে আচ্ছা খাক, কিন্তু এখন দেখি যে সে পুরো একদম মানে ফ্যান হয়ে গেছে মোয়া। সে যেই মোয়ার বাটা কেমনে চিনে ফেলাইছে, ওইটা হাতে নিচে দেখেন, এটা সে কোনোভাবে ছাড়বেই না, এটা নিবেই নিবে। যাই হোক, পরে হচ্ছে ওইটা কিনে দেওয়া লাগছে। না আমি কার্টে রাখার জন্য চাইছি। সোহানা সেই রকম মোয়া করে এখানে রাখো, পাপা এখানে নিবে রাখি, তো, এখানে এখানে রাখো, পাপা নিয়ে নিবে, টাকা দিতে হবে না, এখানে রেখে দাও, এখানে রেখে দাও, ওখানে হইতে রাখো। আয় হায় হায় তারপর নিলাম একটা চানাচুর, একটা মুড়ি, তারপরে কিছু ডাল, মসুরি ডাল, মুগ ডাল, যেগুলো আমার লাগে আর কি মাসের, এখান থেকে একেবারে নিয়ে নিলাম। তারপর এখানে কিন্তু অনেক মজার মজার আচারও আছে। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু ফ্রেশ সবজির পাশাপাশি এখন ফ্রেশ মাছও পেয়ে যাবেন গুনমা হালাল ফুডে। রিসেন্টলি তাদের যে হিউজ পরিমাণ মাছ আসছে, সব ধরনের দেশি মাছ এখন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন গুনমা হালাল ফুডে। এখানে আছে দেশি পুঁটি, টাকি মাছ, বাইলা মাছ, তারপরে বাইন মাছ, এটা মনে হয় পাবদা, তারপর এটা হচ্ছে সরপুটি, এটা হচ্ছে শিং মাছ, আমার খুবই পছন্দের একটা মাছ, বাট কাটাকুটি খুবই ঝামেলা। আর এটা ট্যাংরা মাছ। আর এদিকে হচ্ছে কালীবাউস ফিশ, এটা হচ্ছে সব কালীবাউস ফিশ এটা। আর এদিকে হচ্ছে রুই ফিশ। তারপরে আছে গলদা চিংড়ি। আর গলদা চিংড়িগুলা এত পরিমাণ ফ্রেশ লাগতেছিল দেখে, দেখেন মনে হচ্ছিল যে এটা যদি একটু ভুনা করে খাওয়া যায়, যে টেস্ট। এই মাছগুলো দেশ থেকে ফ্রেশ আনা হয়েছে, আর এই যে প্যাকেট করে রাখা হয়েছে, এগুলো ফ্রোজেন করে রেখে দিবে। এই কারণে এখানে মাগুর মাছ আছে, তারপরে গুলশা মাছ আছে, তারপরে আছে দেশি কই, সেই সাথে আছে হচ্ছে পলি মাছ, আরও আছে পাঙ্গাস মাছ। বাই দ্য ওয়ে, পাঙ্গাস মাছটা কেন জানি মানুষ খুব অবহেলা করে, বাট আমার খুব পছন্দ। আর এই মাছ কিন্তু আপনারা হোলসেল এবং রিটেল দুইভাবেই কিনতে পারবেন, হোলসেল প্রাইসেও কিন্তু অনেক রিজনেবল। আমরা বিদেশে একটাই প্রবলেম, দেশি মাছ একদম ফ্রেশ খেতে পারি না, বাট এখন কিন্তু গুনমা হালাল ফুড থাকার কারণে দেশি মাছ মিস করার কোনো অপশন নাই। অবশ্যই গুনমা হালাল ফুডের ওয়েবসাইটে যে অর্ডার করে ফেলেন আর ফ্রেশ ফ্রেশ মাছ খেয়ে ফেলেন। তুমি এটার মাথায় নিছো কে? মাথা নিচে কম ওজন দেখি, আর নাহলে গাড়ি নিতাম। আইসক্রিম মালাই পরে না করার দরকার নাই। বাজার সদাই শেষ করে এরপরে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আর আমাদের বাসায় যেতে প্রায় ঘন্টা 2 মতো লাগে। সেখান থেকে আবার আমরা বাসায় যাওয়ার পথে সানার স্কুলের পিছন থেকে যে ওই যে তুত গাছ আছে, যেটা হচ্ছে এই পোকার খাবার, সেটা আনা লাগছে, কারণ তাদের খাবার গেছে শেষ হয়ে। সারা রাত না খেয়ে থাকলে তো পোকা না মরে যায়, এই জন্য আবার ওই স্কুলের পিছনে যে ওই তুত গাছ থেকে পাতা ছিঁড়ে নিয়ে আসছি যাতে পোকাকে খাওয়াইতে পারি। এই পোকাগুলা যতদিন না পর্যন্ত ওই যে ওই বানাবে গুটিগুলো, ততদিন পর্যন্ত সানার কাছেই থাকবে। তারপরে গুটি বানানো হয়ে গেলে তারপর হচ্ছে স্কুলে দিয়ে দিতে হবে। আমাদের আর সহ্য হচ্ছিল না, বাসায় এসে প্রথমে মনে হচ্ছিল কখন আমটা খাবো, মানে আমটার ঘ্রাণটা এত মিষ্টি যে মনে হচ্ছিল এটা খেতেও অনেক মিষ্টি হবে। আচ্ছা না, আমের কিন্তু উপর থেকে ঘ্রাণ দেখে বোঝা যায় যেটা মিষ্টি হবে নাকি না। এটা খেয়ে আমাদের খুবই ভালো লাগছে। তবে দুঃখের একটা বিষয় হচ্ছে আমাদের বাচ্চা 3টার মধ্যে একজনও আম খায় না। সুহানা একটু খালি মুখে নেয়, তাও খায় না, কি জন্য জানি, এত সুন্দর এত মজার একটা ফল, এটা এরা খায় না। যাই হোক, আমরা দুইজনই খাই। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।